গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সকলকে সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি ক্লার্কশিপ এবং ফুড এসআই এর জেনারেল ক্লাসের প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে। আজকে এই ক্লাসে টোটালে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা হবে এবং সেই 10টা প্রশ্নের বিস্তারিত আলোচনা করা হবে। প্রত্যেকটি প্রশ্নেরই এক্সপ্লেনেশন দেওয়া থাকবে এবং এই যে ক্লাসের স্লাইডটা তোমরা যদি নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম লিঙ্ককে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে এই ক্লাসের পিপিটি অর্থাৎ পিডিএফ আকারে দেওয়া থাকবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে প্রথম প্রশ্ন দেখা যাক। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ বিজয় সেন, অপশান বি বল্লাল সেন, অপশান সি হেমন্ত সেন এবং অপশান ডি হচ্ছে লক্ষণ সেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হেমন্ত সেন। তাহলে সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন। এই প্রশ্নের এক্সপ্লেনেশন কি? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন। দাক্ষিণাত্যের কর্ণাটক অঞ্চল থেকে বাংলা এসে রাঢ় অঞ্চলে বসবাস শুরু করেন তিনি। তবে বিজয় সেনকে স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে এখান থেকে কি জানা গেল যে বিজয় সেনকে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সরি, এখানে একটু ভুল বললাম, যে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন এবং স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে কে? বিজয় সেন। বিজয় সেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সেন বংশের প্রতিষ্ঠাতা কে, তাহলে আমরা অ্যান্সার করব হেমন্ত সেন। এবং যদি প্রশ্ন আসে যে স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা কে, তাহলে আমরা অ্যান্সার করব বিজয় সেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ঋগ্বেদে ব্যবহৃত গাভিষ্টি শব্দটির সাথে কোনটি সম্পর্কিত? ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে একটি শব্দ গাভিষ্টি, সেই শব্দটিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? অপশান এ দেওয়া হয়েছে গম, অপশান বি জমি, অপশান সি সময় এবং অপশান ডি যুদ্ধ। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি অর্থাৎ যুদ্ধ। ঋগ্বেদে গাভিষ্টি এই যে শব্দটি ব্যবহার করা হয়েছে যুদ্ধ ক্ষেত্রের জন্য। ঋগ্বৈদিক যুগে যুদ্ধের অপর নাম হলো গাভিষ্টি। তাহলে ঋগ্বৈদিক যুগে যুদ্ধকে বলা হয়েছে গাভিষ্টি। এই গাভিষ্টি কথার অর্থ হচ্ছে গরুর অনুসন্ধান করা। আবার ঋগ্বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে এই সময়ে গরুর ব্যবহার হতো। বিনিময়ের মাধ্যম হিসেবে বলতে কি বোঝাচ্ছে? বিনিময়ের মাধ্যম হিসেবে বলতে বোঝাচ্ছে যে টাকা। এখন আমরা যেমন টাকা ব্যবহার করি কোনো কিছু কেনার জন্য, ঋগ্বৈদিক যুগে তখন বিনিময়ের মাধ্যম কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো এই গাভিষ্টি বা গাভীকে বা গরুকে। তার পরবর্তীতে বলছে যে সময়ের পরিমাপক হিসেবে গোধূলি কি? সময়ের পরিমাপক হিসেবে গোধূলি ব্যবহার করা হতো। সময়কে পরিমাপক হিসেবে গোধূলি ব্যবহার করা হতো। আমরা যখন এখন ঘড়ি ব্যবহার করি, ঋগ্বৈদিক যুগে তারা গোধূলি বেলাকে ব্যবহার করত এবং দূরত্বের একক হিসেবে গাভূতি ব্যবহৃত হতো। দূরত্বের একক হিসেবে গাভূতি ব্যবহৃত হতো। বোঝা গেল? পরের প্রশ্ন, এপিসেন্টার শব্দটি যুক্ত, মানে এপিসেন্টার একটি শব্দ, একটি টার্ম, এটি কিসের সঙ্গে যুক্ত? আগ্নেয়গিরির সাথে, ঘূর্ণিঝড়ের সাথে, ভূমিধসের সাথে নাকি ভূমিকম্পের সাথে? তো এখানে বলা প্রয়োজন, যেখানকার সঠিক উত্তরটি হয়ে যাবে এপিসেন্টার কথাটি যুক্ত হচ্ছে ভূমিকম্পের সাথে। কি? এপিসেন্টার কথাটি ভূমিকম্পের সাথে। এপিসেন্টার কোনটাকে বলে? এইটা ধরা যাক যে এটা অভ্যন্তরের একটি ভূমিকম্পের কেন্দ্র বা সেন্টার এবং এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তো কেন্দ্র থেকে যখন তরঙ্গ প্রথমে ভূপৃষ্ঠের কোনো একটি জায়গায় হিট করবে, তো সেই ভূপৃষ্ঠের প্রথম যেই অংশে হিট করবে সেই অংশটাকে বলা হয় এপিসেন্টার। কি বলা হয়? এপিসেন্টার। তাহলে এপিসেন্টার ভূমিকম্পের সাথে যুক্ত। এই প্রশ্নের এক্সপ্লেনেশনে কি বলা হয়েছে? যে ভূমিকম্পের উৎসস্থলকে ফোকাস বলে বা সেন্টার বা ফোকাস বলা হয় এবং ফোকাসের লম্ব বরাবর, এটা প্রকাশের নয়, এখানে মিস্টেক হয়েছে, এটা ফোকাস হবে। ফোকাসের লম্ব বরাবর পৃষ্ঠতলকে এপিসেন্টার বলে, অর্থাৎ ভূপৃষ্ঠে যেটা প্রথম অনুভূতি হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক হয় রিক্টার স্কেলের সাহায্যে, অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে
তীব্রতা অনুযায়ী, যেমন 1, 2, 3 এইভাবে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। তাহলে এপিসেন্টার কথাটি কিসের সঙ্গে যুক্ত? এপিসেন্টার কথাটি ভূমিকম্পের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তিলাইয়া বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? তিলাইয়া বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? অপশানে দেওয়া আছে কোনার, দামোদর, বরাকর, নাকি কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তিলাইয়া বাঁধ অবস্থিত বরাকর নদীর উপরে। কোথায়? তিলাইয়া বাঁধ অবস্থিত বরাকর নদীর উপরে। এক্সপ্লেনেশনে কি দেওয়া হয়েছে যে তিলাইয়া বাঁধ বরাকর নদীর উপরে নির্মিত, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তাহলে তিলাইয়া বাঁধ বরাকর নদীর উপরে অবস্থিত এবং সঙ্গে সঙ্গে এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। দামোদর ভ্যালি কর্পোরেশন প্রথম ধাপে অন্তর্ভুক্ত 4টি বহুমুখী প্রকল্পের মধ্যে তিলাইয়া বাঁধটি প্রথম। অর্থাৎ আমরা যেটা জানি যে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম ধাপে 4টি বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার মধ্যে প্রথম হচ্ছে এই তিলাইয়া বাঁধ। এবং এই তিলাইয়া বাঁধটি নির্মাণ করা হয়েছিল, তার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ছিল বন্যাকে নিয়ন্ত্রণ করা। কি মূল উদ্দেশ্য ছিল? বন্যাকে নিয়ন্ত্রণ করা। বোঝা গেল? পরের প্রশ্ন অর্থাৎ আজকের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সংবিধানের অধীনে কখন রাজ্যসভা ভেঙে দেওয়া হয়? সংবিধানের অধীনে কখন রাজ্যসভা ভেঙে দেওয়া হয়? 4 বছর পরে, নাকি 5 বছরে একবার, লোকসভার পাশাপাশি, নাকি এটি সম্ভব নয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যে সংবিধানে বা সংবিধানের অধীনে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যে সংবিধানের অধীনে কখনো রাজ্যসভা ভেঙে দেওয়া সম্ভব নয়। এটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ রাজ্যসভা একটি স্থায়ী, এই যেখানে এক্সপ্লেনেশন লেখা হয়েছে, যেহেতু রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, তাই এটিকে ভেঙে দেওয়া সম্ভব নয় বা ভেঙে দেওয়া হয় না, শুধুমাত্র লোকসভা ভেঙে দেওয়া হয়। তাহলে রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী কক্ষ এবং লোকসভা স্থায়ী কক্ষ নয়। রাজ্যসভাকে ভেঙে দেওয়া সম্ভব নয়, কিন্তু লোকসভাকে ভেঙে দেওয়া সম্ভব। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রেটটি ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না? ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটুটরি লিকুইড রেশিও, প্রাইম লেন্ডিং রেশিও, নাকি রিভার্স রেপো রেট? কোন রেটটি ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ প্রাইম লেন্ডিং রেট। অপশন নাম্বার সি অর্থাৎ প্রাইম লেন্ডিং রেট। এই প্রাইম লেন্ডিং রেট কি বা এটি রিজার্ভ ব্যাংক দ্বারা কেন নিয়ন্ত্রণ করা যাবে না? বলছে যে সাধারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থ সরবরাহকে প্রভাবিত করতে বা অর্থনৈতিক ঋণ নিয়ন্ত্রণ করতে আর্থিক নীতির হাতিয়ার হিসেবে বিভিন্ন প্রকার উপকরণ ব্যবহার করে। যেমন কি ব্যবহার করে? যেমন ব্যাংক রেট, রেপো রেট, তারপরে হচ্ছে SSLR, তার সঙ্গে সঙ্গে RRR, তার সঙ্গে সঙ্গে CLR, এরকম বিভিন্ন রকমের টার্ম যেগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা দরকার। এগুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যবহার করে কি জন্য? আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে টাকার সরবরাহ মানে টাকার সরবরাহকে বজায় রাখার জন্য। দেখা যাচ্ছে যে ইনফ্লেশন দেশে বেশি হচ্ছে, অর্থাৎ টাকার মান কমে যাচ্ছে, তখন কি করবে? তখন RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইনফ্লেশনকে কমানোর জন্য RR অর্থাৎ র্যাপো রেটকে বৃদ্ধি করে দেয়, যার ফলে কি হয়? ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে যে লোন নেয়, তার ফলে ব্যাংকে বেশি লোন চোকাতে হয়। এর ফলে কি হয়? ব্যাংক আরও বেশি দরে বা র্যাপো রেটে বা ইন্টারেস্ট রেটে ক্রেতাকে ঋণ দেয়, এবং ক্রেতাকে যখন বেশি রেটে ব্যাংক ঋণ দেবে, তখন কি হয়? তা ক্রেতা ঋণ কম নেয়। এইভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন তার এগুলোকে বলা যায় যে হাতিয়ার বলা যায়, যে র্যাপো রেট, রিজার্ভ র্যাপো রেট, SLR, CLR এগুলোকে ব্যবহার করে। তাহলে প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্ন ছিল যে ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না কোনটি? সেটা হচ্ছে প্রাইম লেন্ডিং রেট। প্রাইম লেন্ডিং রেট ব্যাংক নির্ধারণ করে, যেমন SBI, তারপরে হচ্ছে কানাড়া ব্যাংক, HDFC ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলি প্রাইম লেন্ডিং রেটকে নির্ধারণ করে। আর ক্যাশ রিজার্ভ রেশিও বা CRR,
এটি আরবিআই নির্ধারণ করে। তারপরে এই যে বললাম এসএলআর অর্থাৎ স্ট্যাটুটরি লিকুইড রেশিও আরবিআই নির্ধারণ করে, এবং রিভার্স রেপো রেট অর্থাৎ আরআরআর এটাও কি করে, আরবিআই নিয়ন্ত্রণ করে। আজকের পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো যে স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে? এখানে বানানটা একটু ভুল আছে। স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলা হয়? উপসুর, সমমেল, মূল সুর, নাকি কোনোটি নয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মূল সুর। স্বরের সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে বলা হয় মূল সুর। এক্সপ্লেনেশনে দেওয়া হয়েছে যে কোনো স্বরে উপস্থিত স্বরগুলির মধ্যে যার কম্পাঙ্ক নিম্নতম তাকে মূল সুর বা প্রধান সুর বলে, অর্থাৎ মূল সুরকেই প্রধান সুর বলে। এর কম্পাঙ্ক সাধারণত 256 হার্জ হয়ে থাকে। এর কম্পাঙ্ক সাধারণত 256 হার্জ হয়ে থাকে। তাহলে শব্দের কম্পাঙ্ক মাপার একক কি? শব্দের কম্পাঙ্ক মাপার একক হচ্ছে হার্জ। কি? শব্দের কম্পাঙ্ক মাপার একক হচ্ছে হার্জ, এবং মূল সুরের কম্পাঙ্ক হয় 256 হার্জ। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? মৌর্য রাজবংশ, সেন রাজবংশ, হোসেন শাহী রাজবংশ, নাকি পাল রাজবংশ? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যে সন্ধ্যাকর নন্দী পাল রাজবংশের সভাকবি ছিলেন। কোন বংশের? পাল রাজবংশের সভাকবি ছিলেন। সন্ধ্যাকরকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচনা করা হয়। সন্ধ্যাকরকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচনা করা হয়। তিনি তার রামচরিতের জন্য বিখ্যাত হয়েছিলেন। তাহলে সন্ধ্যাকর পাল বংশের একজন সভাকবি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন, এবং তিনি রামচরিতের জন্য বিখ্যাত ছিলেন বা সর্বশ্রেষ্ঠ ছিলেন। এই রামচরিতে কি ছিল? এই রামচরিতে ছিল বিভিন্ন শ্লোক, এবং এই শ্লোকের মাধ্যমে তিনি জীবনমূলক ইতিহাস লিখেছিলেন। এবং এই বইটি লেখা হয়েছিল সংস্কৃততে। কোন ভাষায় লেখা হয়েছিল? তাহলে সন্ধ্যাকর পালের লেখা গ্রন্থ রামচরিতে শ্লোকের মাধ্যমে বিভিন্ন জীবনীমূলক ইতিহাস লেখা হয়েছে, এবং সেটি সংস্কৃত ভাষাতে লেখা হয়েছে। কোন ভাষায়? সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যালয় রয়েছে কোথায়? জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যালয় রয়েছে কোথায়? ভিয়েনা, নিউ ইয়র্ক, প্যারিস, নাকি জুরিক? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যালয় রয়েছে নিউ ইয়র্কে। জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যালয় রয়েছে কোথায়? নিউ ইয়র্কে। এখানে এক্সপ্লেনেশনে তাই লেখা হয়েছে যে জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যালয় নিউ ইয়র্কে অবস্থিত। তারপরে লেখা হয়েছে যে ইউএনও গঠিত হয় 24 অক্টোবর 1945 সালে। ইউএনও গঠিত হয় কত সালে? ইউএনএ গঠিত হয় 24 অক্টোবর 1945 সালে। এবং বর্তমানে এই ইউএনও এর সদস্য হলো 193টি দেশ। ইউএনও এর সদস্য দেশ কয়টি? ইউএনও এর সদস্য দেশ হচ্ছে 193টি। ইউএনও গঠিত হয় 24 অক্টোবর 1945 সালে, এবং জাতিসংঘের কার্যালয় হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বনিম্ন? মানব উন্নয়ন সূচক অর্থাৎ HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটি পাকিস্তানের মেহবুব উল হক ও অমর্ত্য সেনের মিলিত প্রয়াসের ফলে একটি ইন্ডেক্স বা একটি পরিমাপ সূচক তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে কোনো দেশের মানুষের মেধা বা মানুষের জ্ঞান বা কতটা উন্নত সেটা মাপা হয়। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মান কত হয়? এই হিউম্যান ডেভেলপ ইন্ডেক্সের মান 0 থেকে 1 পর্যন্ত হয়। 0 থেকে 1-এর দিকে যত বেশি হবে তত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মান তত বৃদ্ধি পাবে, অর্থাৎ বেশি হবে, অর্থাৎ ভালো হবে। 0 থেকে 1 পর্যন্ত এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে মাপা হয়। এটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI-কে প্রবর্তন করে কে? পাকিস্তানের মেহবুবুল হক ও অমর্ত্য সেন। এখানে প্রশ্নে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে এই মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কম? সব থেকে কম এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি অর্থাৎ পুরুলিয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি অর্থাৎ পুরুলিয়া। পুরুলিয়াতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মান সবচাইতে কম।
এক্সপ্লেনেশন, ইউএনডিপি থেকে প্রকাশিত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 131তম। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI অনুযায়ী ভারতের স্থায়ী হচ্ছে 131তম 2020 অনুসারে। এবং এখানে এটাও লেখা হয়েছে যে হিউম্যান ডেভেলপমেন্ট বা HDI এর মান নির্ণয় করা হয় 0 থেকে 1-এর মধ্যে, যেটা বললাম। এবং পশ্চিমবঙ্গে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মান হচ্ছে 0.641, 0.641, এবং পুরুলিয়ায় সর্বনিম্ন স্থান রয়েছে। তাহলে আজকের ক্লাস এতটা পর্যন্তই ছিল। ক্লাসে আমরা আজকে আলোচনা করলাম 10টা প্রশ্ন সম্পর্কে। সেখানে ভূগোল, ইতিহাস, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি, পলিটি সমস্ত বিষয়েরই প্রশ্ন ছিল। এবং এই 10টা প্রশ্ন আলোচনা করলাম বলে 10টা প্রশ্নই হলো তেমন না, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন থেকেও 3-4টে করে প্রশ্ন বেরিয়ে আসে। যেমন এর আগের প্রশ্নটাই, যেমন এই যে পশ্চিমবঙ্গের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মান 0.641, তারপরে এর 0 থেকে 1-এর মধ্যে এটিকে নির্ণয় করা হয়, ভারতের স্থান 131তম, এবং এটি প্রবর্তন করেন মেহবুবুল হক এবং অমর্ত্য সেন। এখান থেকে 4-5টা প্রশ্ন হয়ে গেল। তো 10টা প্রশ্নের এক্সপ্লেনেশন থেকে যদি মিনিমাম 3টে প্রশ্ন আরও বাড়ে, তাহলে টোটালে 30টারও বেশি প্রশ্ন আলোচনা করা হয়ে গেল। এইভাবে আলোচনা করলে কি হয় যে একটি প্রশ্নের পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো ক্লিয়ার করে চললে অনেকটাই সুবিধা হয়, এবং পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসে। তো এটা হচ্ছে আমাদের ক্লাসের শিডিউল। প্রত্যেক সপ্তাহের সানডে, টুইসডে এবং থার্সডেতে সন্ধে 7টার সময়। আজকে আমাদের প্র্যাকটিস সেট সিরিজের 2 নম্বর ক্লাস ছিল, 2 নম্বর প্র্যাকটিস সেট ছিল। এবং পরবর্তীতে এই শিডিউল অনুযায়ী এই চ্যানেলে ক্লাসগুলো আপলোড হবে, এবং এই ক্লাসের যে পিপিটি বা যেটাকে তোমরা PDF বলতে পারো, যেটাতে এই সমস্ত ডিটেলসগুলো লেখা হয়েছে, সেই পিপিটি বা PDF পেতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন হলে তোমরা এই PDFটিকে ডাউনলোড করতে পারবে। তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে বা পরবর্তী ক্লাসে জয়েন করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। শুভ সন্ধ্যা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।